আমাকে বলে ভাই আমার 500 টাকা দিবেন, আমি আপনার সাথে সাথে আইনা দিব। লালে ভরা, দেখতে সুন্দর লাগে না, মানায় না, শুধু শুধু লাগা রাখতে ভাই। বিয়া কি হয়েছে চোরবাটপারের জায়গা। Hey everyone, this is Evan and you're watching my YouTube channel HFR Vlogs. এখন সময় যখন বিকাল 4টা, তখন বের হলাম রাইডে। পরিবেশটা সুন্দর, সকালে মেঘলা মেঘলা ছিল, ভাবছিলাম বৃষ্টি আসতেও পারে, হালকা পাতলা ঝিরিঝিরি ফোঁটাও পড়ছে বৃষ্টির। তবে এখন বৃষ্টির কোনো দেখা সাক্ষাৎ নাই, এখন মোটামুটি ঠিকঠাক আছে। মোটামুটি কেন, দেখতে তো পারছেন সেই পরিমাণ ঠিকঠাক আছে, মানে রোদে হাতটা একদম ঝলসে যাচ্ছে। তবে মেঘলা পরিবেশ থেকে যখন রোদের দেখা পাই বা রোদের ছোঁয়া পাই, তখন মানে মনটা এমনি ভালো হয়ে যায়, পরিবেশটা মানে মনটা উৎফুল্ল লাগে আর কি রোদের সময়। চলে আসছি উত্তরা সেন্টার। আমি এখান দিয়ে সোজা গোল চত্বর পার হয়ে যেতে পারি। আমি আজকে একটু সেন্টারের ভিতর দিয়ে যাই, এই সোজা এই রাস্তা দিয়ে গেলেও বিয়াবাড়ির ওই দিক দিয়ে বার হওয়া যাবে, এই দিক দিয়ে গেলেও বার হওয়া যাবে। তো আমি পিছনের সাইডটা দিয়ে যাই, সবসময় তো সামনের সাইড দিয়ে যাই। আজকে সকাল আসার সময় অনেকগুলো সার্জেন্ট দেখতে পাচ্ছি রাস্তায়, যে বিয়াবাড়ির সাইডে, সেক্টরের ভিতরে, সেক্টরের বাইরে, সব দিকে আজকে পুলিশ ছিল। জানি না কি, হয়তো বা কোনো দরকার আছে, এই কারণে চেকপোস্ট হয়তো বা বসাইছে। এখন লাগছে প্রচণ্ড পরিমাণ ক্ষুধা। ভার্সিটিতে গিয়েছিলাম, ভার্সিটি থেকে ক্লাস শেষ করে মাত্র বের হলাম। রাস্তা ক্রস করতে হবে, গাড়ি তো আসতেই আছে, গাড়ি গাড়ি গাড়ি। আমি পার হয়ে চলে যাই। এবার কি করে, এরকম রং উল্টাপাল্টা একটু হবেই, একটু মানুষ মাঝে মধ্যে রং মারবেই, এটা কোনো ব্যাপার না। রোদের উত্তেজনা বেশি। উত্তেজনা বলতে আবার অন্য কিছু না, মানে রোদের তেজ আজকে অনেক বেশি। বিকালের এই টাইমটা রাস্তাঘাট ফাঁকাই পাচ্ছি। এমনি সময় তো সকালে যখন আসি তখন এই রাস্তাটা ব্যস্ত থাকে, যদিও এটা ব্যস্ততার রাস্তাই, কারণ সব দিকের গাড়ি এই দিক দিয়ে চলাফেরা করে, আর এটা এখন রানিং রাস্তাই। তবে সেই তুলনায় এখন মোটামুটি তুলনামূলক গাড়ির ভিড়ভাড়টা কম, আর একটু পরে ভিড়ভাড়টা শুরু হবে বিকাল টাইমে। সকালে এবং বিকালে বেশি ভিড় থাকে এই রাস্তায়। এবং আশেপাশে দেখতে পাচ্ছেন চটপটির দোকান টোকান, মেলা টেলা বসতে শুরু করছে। মেলা যদিও না, এইসব মানে চটপটির দোকান, তারপর টুকটাক যে দোকান টোকান আছে, বিকাল টাইমে তো তাদের বিক্রি বাট্টা বেশি হয়, কারণ বিকাল টাইমে অনেকে ঘুরতে আসে, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে, অনেকে একা আসে, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসে, আর কাপলস যারা আছে তারা তো আসেই। একটা ভিজিটিং স্পট হয়ে গেছে আর কি ঘোরার জন্য। এই টাইমটায় সবাই দেখছি খুব তারার মধ্যে আছে। আমি কিন্তু বেশি কম স্পিডেও চালাচ্ছি না, 50, 55, 60 এভারেজে স্পিডে চালাচ্ছি আমি। তারপরও দেখছি শুধু পিছন থেকে হর্ন দিয়ে আমাকে পাস করে চলে যাচ্ছে, মানে সবারই খুব ব্যস্ততা মনে হয়। এই টাইম তো অফিস ছুটির টাইমও না, অফিস তো মেবি 5টার দিকে ছুটি হয়, এখন বাজে কয়টা, 4টা। এই টাইমেই এত ব্যস্ততা, আর প্রত্যেকটা গাড়ি দেখছি মানে প্রচণ্ড পরিমাণ ব্যস্ত, পেছন থেকে হর্ন দিয়ে সব আগে চলে যাচ্ছে। গাড়ি রিক্সাও পারলে আমাকে ক্রস করে চলে যায়, এমন একটা পরিস্থিতি। মানে সবাই খুব তাড়ার মধ্যে আছে, খুব ব্যস্ততা। অনেকে আমার এই জিনিসটা নিয়ে প্রশ্ন করেন যে বাইকে এটা দেখতে সুন্দর লাগে না, মানায় না, শুধু শুধু লাগা রাখতে। ভাই এটা শুধু শুধু না, এটা হচ্ছে হেলমেট লক। এই লকটার জন্য আমার হেলমেটগুলো এখন সেফ থাকে। তো আপনাদেরকে যেহেতু হেলমেট লক নিয়ে কথা বলতেছি, তো একটা কাহিনী শেয়ার করি। এইটা 2023 সালের কথা। তখন আমি বিআরটিএতে গিয়েছিলাম আমার বাইকের পেপারসের জন্য আপডেট করতে, মানে বিআরটিএতে কিছু কাজ ছিল আর কি। তো গেছিলাম মিরপুর বিআরটিএতে। তখন বাইকের হেলমেট টেলমেট লক টক ইউজ করতাম না আমি। তো বিআরটিএর ভেতরে গেছি, আমার 10 মিনিটের একটা কাজ, যে 10 মিনিট আমার কাজটা শেষ হয়ে যাবে, আমি কাজটা সেরে বের হয়ে যাব। তো এখানে আমি গিয়ে আমার বাইকটা রাখছি বিআরটিএর পার্কিংয়ে, বিআরটিএর এরিয়ার ভিতরে, বাউন্ডারির ভিতরে, বাইরে না কিন্তু, ভেতরে বাইকটা রাখছি। বাইক মানে লক করে রাখছিলাম, বাট হেলমেটটা লক করা হয় নাই। হেলমেট সারাক্ষণ আমার হাতেই ছিল। তো যখন আমি ভিতরে অফিসে কাজের জন্য গেছি, তখন আমি জাস্ট আমার হেলমেটটা আমার বাইকের এইখানে রেখে তারপর আমি গেছিলাম ভিতরে কাজটা সারার জন্য। তো 10 মিনিটের কাজ, 10 মিনিটে আমি কাজটা সেরে যখন বাইকের কাছে আসলাম, দেখি আমার হেলমেট নাই। তো আমার তো মাথা নষ্ট ভাই, এখন ঢাকা শহর হেলমেট ছাড়া আসবো, যদি মামলা টামলা খেয়ে যাই। তো এখন হেলমেট নাই। তখন আশেপাশে অনেকে জিজ্ঞেস করলাম, বলে না ভাই এখানে তো কোনো সিকিউরিটি নাই, এটা যার যার দায়িত্বে তার তার রাখতে হবে। আর এখানে তো সবাই জানে যে চুরির প্রবণতা থাকে, গাড়ি পর্যন্ত চুরি হয়ে যায়, আর আপনি আপনার হেলমেটের আশা করতেছেন। ভাই এটা একটা সরকারি প্রতিষ্ঠান বিআরটিএ, এর ভিতর থেকে যদি চুরি হয় তাহলে বাইরে আর কি নিরাপত্তা থাকে।
তো এরপর থেকে আমি লকটা কিনছি। এই লকটা তখন থেকে ইউজ করে আমি বাইক যেখানে রাখি না কেন আমার হেলমেট সাথে থাকলে হেলমেট দিয়ে বাইকটা বাইকের সাথে হেলমেটটা লক করে রেখে দিই, যাতে করে আমার হেলমেটটা সিকিউর থাকে এবং চুরি হওয়ার পসিবিলিটি কম থাকে। পরে ভাই যে কষ্ট করে আসছি, ওই যখন হেলমেটটা চুরি হয়েছে তখন আমার সাথে এক্সট্রা কোনো হেলমেট নাই। তো খালি মাথায় ঢাকা শহরের ভিতর দিয়ে চালায় আসবো মিরপুর, আসতে হবে আমার 10 নাম্বার দিয়ে। তো এখানে তো জায়গায় জায়গায় সার্জেন্ট, কীভাবে যা আসছি কোনো মতো 10 নাম্বার আসছি, একটা কমের মধ্যে একটা হাফ ফেস হেলমেট কিনছি 10 নাম্বার ভিতরের রাস্তাগুলো দিয়ে আসছি চেপা চাপা মেরে। তো ওইখানে এসে একটা হাফ ফেস হেলমেট কিনছি জাস্ট আমার ওই দিনের কাজটা চালানোর জন্য, যাতে করে অ্যাটলিস্ট মামলার হাত থেকে বাঁচতে পারি। তো পরে ওই হেলমেট কিনে ওইটা চালায় তারপর আসছি। এরপর থেকে আমার শিক্ষা হয়েছে আমি কোথাও গেলে আমার হেলমেট আগে লক, তারপর হচ্ছে অন্য কথা। এবং আমি এরপর থেকে যে লক এখানে রাখছি, এখানে আছে লক আর কখনো খুলি নাই। আমি যেখানে যাই লক আমার সাথেই থাকে, এবং যেখানেই যাই হেলমেট নিয়ে গেলে আমার লকটা এখানে লক করে রাখি। তো এই হচ্ছে আমাদের দেশের পরিস্থিতি, কোনো কিছু নিরাপত্তা নাই আর হেলমেটেরও নিরাপত্তা নাই। বাইক তো চুরি হয়, এটাও হরহর, হেলমেটও চুরি হয়, এবং এমন এমন জায়গা থেকে চুরি হয় যেটা আর কি এক্সপেকটেশন ছিল না। এরপর থেকে বিআরটির উপর থেকে ভরসা উঠে গেছে, বিআরটি হচ্ছে চোরবাটপাড়ের জায়গা। এবং ওইখানে গেলে ভাই সরকারি কাজ, যেই কাজটা আপনি 2 মিনিটে সেরে দিবেন, কোনো টাকা লাগবে না, সেই কাজটা সারার জন্য দেখবেন যে দালালে ভরা। বেশি কি উদাহরণ দেবো, আমি যখন আমার লাইসেন্স আনতে গেছি, বাইকের স্মার্ট কার্ড আনতে গেছি, লাইসেন্স তো আমার পোস্ট অফিসে সেন্ড করে দিয়েছিল, তো ওইটা নিয়ে প্যারা হয় নাই। তো যখন আমি আমার বাইকের স্মার্ট কার্ড আনতে গেছি, তো তখন ভাই স্মার্ট কার্ড আর কি, জাস্ট আমার অ্যাকনোলেজ পেপারটা জমা দেবো এবং ভিতর থেকে স্মার্ট কার্ডটা এনে আমার সিরিয়াল দিবে, সিরিয়াল ধরে আমার কার্ডটা দিয়ে দিবে। তো এর জন্য বাইরের দালাল চক্র এখানে দাঁড়ায় আসছে, জিজ্ঞেস করে ভাই কি করতে আসছেন, আমি বলছি ভাই এটা করতে আসছি, আমি আমার স্মার্ট কার্ড নিব। তো বলে ভাই আপনি আমাদের কাছে দেন, না হলে স্মার্ট কার্ড পাবেন না, এই সেই ভুগি চুগি অনেক কথা বললে, মানে এমন একটা ভাব দেখাইছে আমি যেমন এইখানে নতুন বা নতুন বাইক চালাই, বাইকিং সেক্টরে নতুন, আমি বিআরটির রুলস রেগুলেশন কিছু জানি না, তো তারা যা বলবে তাই বিশ্বাস করব। আমাকে বলে ভাই আমার 500 টাকা দিবেন, আমি আপনার সাথে সাথে আইনা দিব। আমি বলি ভাই দরকার নাই, আমার দরকার বলে আমি সারাদিন এখানে দাঁড়ায় থাকুন, তারপরও আমার টাকা পয়সা দিয়ে নেওয়ার কোনো দরকার নাই। ভাই এটা কোনো ঝামেলাই না, জাস্ট আমি আমার অ্যাকনোলেজ পেপারটা ওখানে জমা দিছি, এর কথা 5-10 মিনিট পরে আমি আমার স্মার্ট কার্ড পেয়ে গেছি। তো এখানে আমার দালালের কি প্রয়োজন, দালালের এখানে কোনো প্রয়োজনই নাই। আমি আপনাদের কাছে একটা কথা বলি, আপনারা যারা বিএডতে কাজে যাবেন বা যে কোনো দরকারে যাবেন, এমন কাউকে নিয়ে যাবেন যার অভিজ্ঞতা আছে। যদিও আমি মানে বিআরটিতে অনেকবারই গেছি, এই কারণে এইসব অভিজ্ঞতা আমার আছে, কোন কাজটা কোথায় করতে হয় এটা আমি জানি। যদিও জানি না, আমি এটা বলিও না যে আমি সব জানি, মানে যতটুকু জানি আর কি আমার জন্য চলে যায়, আমার কাজ চলে যায়। অ্যাটলিস্ট আমার যে কাজগুলো বাধে বা কাজগুলো হয় সেই কাজগুলো আমি সারতে পারি। তো আপনারা ট্রাই করবেন বিআরটিতে অলওয়েজ বা এরকম কোনো জায়গায় অলওয়েজ যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে নিয়ে যেতে, তাহলে ঠকবেন না। দেখা যাবে যে জিনিসটা আপনার 1 টাকাও লাগবে না, কোনো সময় অপচয় হবে না, সেই সব জায়গায় আপনার কাছ থেকে টাকা নেওয়ার জন্য ধান্দা করবে। তো এগুলো একটু সতর্ক থাকবেন এবং নিজের জিনিস সেফটি রাখবেন। এবং বিআরটির ভেতরে কিন্তু চোরটা বদমাইশের অভাব নাই। আপনার বাইকের ওইখানে কোনো গ্যারান্টি নাই, আর আপনার হেলমেট তো বাদে দিলাম। ওইখানে গেলে অলওয়েজ আপনার বাইকটা লক করে রাখবেন এবং সাথে অলওয়েজ কাউকে নিয়ে যাবেন যাদের অভিজ্ঞতা আছে, যারা বিআরটি এর সম্বন্ধে বুঝে, কোন জায়গায় কী কাজটা করতে হয় এইসব ধারণা আছে, এবং কোন কাজটা কীভাবে প্রসেস করতে হয় সেই কাজগুলো জানে। এইসব মানুষকে নিয়ে যাবেন, এই ধরনের মানুষকে, তাহলে ইনশাল্লাহ কোনো জায়গায় ঠকবেন না এবং কম সময় এবং কম মূল্যে আপনার কাজটা সেরে চলে আসতে পারবেন। সেম এস লাইসেন্স বানাতে সরকারি টাকা যেটা আছে সেটা 4.5 থেকে 5.5 হাজার মেবি, এর মধ্যে, এর বেশি কিন্তু 1 টাকাও লাগে না। সেটা প্রফেশনাল হোক নন প্রফেশনাল হোক, দুটার ক্ষেত্রেই সেম। নন প্রফেশনালের ক্ষেত্রে আরও টাকা কম লাগে, মানে আপনি যদি জেনুইনভাবে লাইসেন্স করতে চান, এবং প্রফেশনাল ক্ষেত্রে একটু বেশি লাগে। তো একটু মানে কম বেশি হতে পারে, তবে 4.5 থেকে 5.5 হাজারের মধ্যেই, এর বেশি না। আর সেটা যদি আপনারা দালালের মাধ্যমে লাইসেন্স করতে চান, তাহলে আপনাদের 10 থেকে 15 হাজার টাকা ইজিলি দালাল মেরে দিবে। সে যেই জায়গায় আপনার শুধু এখানে ব্যাংক জমাটা লাগে 4.5 থেকে 5.5 হাজার টাকা। তো চিন্তা করেন কত টাকা সেভ করতে পারবেন যদি আপনি এইসব কাজগুলো জানেন।
এবং দালালের কাজ কি, দালাল কিন্তু ওইভাবে কাজে লাগে না, আবার লাগেও যারা বুঝে না তাদের জন্য লাগে, আর যারা বুঝে তাদের জন্য ওইভাবে লাগে না। কারণ অ্যাপ্লাই করার পর বাকি সব প্রসেস কিন্তু আপনাকে নিজেই করতে হয়। এবং পরীক্ষা অনেকে, হ্যাঁ অনেক দালালরা আছে আপনার পরীক্ষা ক্লিয়ারেন্স করে দেয়। আপনি যদি আবার লেখাপড়া না জানেন সেটা টোটালি ভিন্ন একটা ব্যাপার। যেমন আমি যখন আমার লাইসেন্সের পরীক্ষা দিচ্ছি, আমার সাথে এমন একজন বসছিল যে কিনা নিজের নামটা পর্যন্ত লিখতে পারে না, আমাকে বলে ভাই আমার নামটা লিখে দেন। তো এমন যদি হয়ে থাকেন তাহলে আপনার দালালের প্রয়োজন আছে, যে দালাল আপনার হয়ে রিটেন এক্সামটা দিয়ে দেবে। তবে ভাইবা অ্যান্ড প্র্যাকটিক্যাল ওটা না করলেও চলে, ওটা দালাল না ধরলেও আপনি প্র্যাকটিক্যাল না দিয়েও চলে আসতে পারবেন, ওটা ব্যাপার না। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সিস্টেম, সব জায়গায় দুর্নীতি চলে। তবে ভাইবার সময় আপনাকে ঢুকতে হবে। এমন আমার সাথে যে লোকটা ছিল ওইটা দালালে পরে লিখে দিছে তার এক্সামটা, আমার সাথেই বসছিল। তো ওনার দালালে ওনার এক্সামটা লিখে দিচ্ছে, বাট ভাইবার সময় ওনার নিজের কিন্তু ওইখানে উপস্থিত থাকতে হয়েছে। কারণ ভাইবার নেই সার্জেন্ট অথবা সার্জেন্ট সমতুল্য যে কোনো ব্যক্তিবর্গ ওইখানে থাকে, সে কিন্তু সরাসরি আপনার ফেস দেখে আপনার ভাইবাটা নিবে। আর এগুলো তেমন কঠিন কোনো ব্যাপার না। আপনি ইউটিউবে একটু ঘাটাঘাটি করলে দেখবেন সেম প্রশ্নই সব সময় আসে। যেমন আপনি ইউটিউবে ঘাটাঘাটি করলেন যে ভাই কী কী আসে, ওই কি সাইন, রোড সাইন, কোন আইন কি, মানে কোন সাইনের কি কাজ, এইগুলাই জিজ্ঞেস করবে। এবং রিটেনের ভিতরে কিছু কিছু রিটেন প্রশ্ন আছে যেগুলা গুগল সার্চ করলে বা ইউটিউবে অনেক ক্ষেত্রে দিয়ে দেয়, এগুলো আপনি দেখে গেলেই সেম টু সেম কোশ্চেন আসে, আপনি সবগুলো অ্যান্সার করে চলে আসতে পারবেন। এই রিটেন এবং ভাইভা পাস করার কোনো ব্যাপার না। আর প্র্যাকটিক্যালও স্কিপ করা যায়, আপনি দালাল ধরেন বা না ধরেন, দালাল না ধরলে আপনি প্র্যাকটিক্যাল স্কিপ করতে পারবেন। যেমন আমি আমার লাইসেন্স করছি গাড়ি প্লাস বাইক দুইটার পার্সোনাল লাইসেন্স। তো গাড়ি প্লাস বাইক করার জন্য আমাকে দুইটা ক্লিয়ার করার পর আমাকে দিতে হয়েছে প্র্যাকটিক্যাল। তো প্র্যাকটিক্যাল তো আমি দেই নাই, আমি প্র্যাকটিক্যাল লাইনে দাঁড়াইছি, যখন দেখতেছি যে গাড়ি চালাই দিতেছে, আমি আস্তে করে এখানকার যে সিকিউরিটি ছিল সিকিউরিটিকে ডাক দিয়ে বলছি যে কাকা আমি তো গাড়ি টাড়ি এভাবে এখন দিতে পারবো না, তো এটার উপায় কি? উনি আমাকে বললো বাইশটা আমাকে 100 টাকা দাও, আর ওই যে ম্যাজিস্ট্রেট বসে আছে বা যেই সাইন করে উনি বসে আসছে ওনার কাছে যাও, সিগনেচার নিয়ে চলে আসো। তা আমি তাই করলাম, আমি ওনার 100 টাকা দিয়া ওই সাইডে যে আমার সিগনেচারটা নিয়ে চলে আসছে, আমি কিন্তু কোনো ভাইবা এক্সাম বা কিছুই দিই নাই। তো এই চলে বাংলাদেশের পরিস্থিতি। আপনি দালাল না ধরলেও সব কিছু করতে পারবেন, দালাল না ধরলে আর কি টাকা সেভ হবে, আর দালাল ধরলে আর কি আপনার ওই টাকাটা যাবে, কিন্তু আপনাকে কিন্তু এখানে উপস্থিত থাকতেই হবে। এখন যে দালাল যাই বলুক যে আপনি উপস্থিত থাকবেন না, আপনারটা দিয়ে দেবো, হ্যাঁ হয়তো বা আপনাকে নকল লাইসেন্স বানিয়ে দেবে, কিন্তু আসল লাইসেন্স বানানোর জন্য আপনাকে নিজের এখানে উপস্থিত থাকতে হবে। এবং আপনার বায়োমেট্রিক্স যেটা আছে, আপনার ফিঙ্গারপ্রিন্ট আপনাকে দিতে হবে, ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কোনো লাইসেন্স হবে না। তো এই আপনি চাইলে নিজেই নিজের লাইসেন্স তৈরি করে নিতে পারবেন। আমি এখানে জাম আটকে গেলাম, জামটা পার হই, তারপর আপনাদের সাথে আবার আসতেছি। অনেকক্ষণ জ্যাম জটলা পার হয়ে তারপর আসলাম। আকরান বাজারটা যে কবে জ্যাম মুক্ত হবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এই রাস্তাতে আমি এর জন্যই বেশিরভাগ সময় আসি না। আজকে আসলাম, ভাবছিলাম যে ফাঁকা পাবো দুপুর টাইম বা বিকাল টাইম, এই টাইমটা, তারপরও দেখি জ্যাম। তো যেখানে ছিলাম, তো লাইসেন্স আপনারা নিজেরাই করতে পারবেন, এত হাইপার হওয়ার কিছু নাই, এত রকেট সায়েন্সও না এটা কিছু, এটা একদমই সিম্পল একটা ব্যাপার। আপনারা নিজে থেকেই নিজেরাই সব কিছু করে নিতে পারবেন যদি নিজেরা করেন। একটুখানি দৌড়াদৌড়ি করতে হবে, বাট প্রসেস এতটা ডিফিকাল্ট না যে আপনারা করতে পারবেন না। আর যদি দালাল ধরে আপনারা নিশ্চিত থাকতে চান যে সব কিছু দালালে করে দেবে, আপনি যা শুধু যে ফিঙ্গারপ্রিন্টটা দেবেন এবং এক্সামটা অ্যাটেন্ড করবেন, তো এটা আপনাদের পার্সোনাল ব্যাপার। আপনারা যদি 4,500 থেকে 5,500-এর মধ্যে সেরে নিতে চান তাহলে আপনাদের একটুখানি দৌড়াদৌড়ি করতে হবে নিজের লাইসেন্স করার জন্য। আর যদি আপনি চান যে না আমি বাসায় বসে থাকবো, হাত পা গুটিয়ে বসে থাকবো, আমি জাস্ট শুধু গিয়ে আমার ফিঙ্গারপ্রিন্টটা দিব, এত হ্যাসল আমি করতে পারবো না, তো ওইটা আপনাদের ব্যাপার। 10-15 হাজার টাকা দিয়ে আপনার লাইসেন্স করেন, তো যেটাই করেন লাইসেন্স আপনাকে নিজেরই উপস্থিত থাকতে হবে। আর এত লাইসেন্সের এক্সাম নিয়ে তো হাইপার হওয়ার কিছু নাই, কারণ এটা আমাদের বাংলাদেশ, এখানে সব জায়গায় দুর্নীতি চলে, সব জায়গায় ঘুষের ব্যবস্থা আছে। আমি যদিও ঘুষ প্রমোট করি না, বাট এটা চলে তাই আমি বলতেছি। এই রাস্তাটা ঠিক হয়েছে, ইট মানে এমনি ইট বিছিয়ে ঠিক করে দিচ্ছে আর কি, এইভাবে পিচ ঢালাই করে দেয় নাই। তারপরও যা করছে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো, আগের তুলনায় অনেক ভালো হয়েছে। আগে তো এখানে পুরো গর্ত ছিল, এখানে তো যাওয়াই দায় হয়ে যেত, উল্টে পড়ার সম্ভাবনা ছিল, তো সেই তুলনায় অনেকটাই বেটার হয়েছে। তো আজকে আপনাদের থেকে এখানে বিদায় নিয়ে নেই,
হোপ রাখতেছি ভিডিওতে কোনো কিছু ভালো লাগছে, কোনো কিছু ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার, এবং কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন। ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি নেক্সট ভিডিও নিয়ে না আসছি, আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং প্রত্যেকে টেক কেয়ার করবো ইনশাআল্লাহ। বাই বাই।